বাংলাদেশের টাকায় সবই কেনা যায়, কিন্তু দেশের বাইরে গেলে তখন আর টাকা চলে না। অথচ প্রতিটি দেশেই চলে যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার। এর কারণ মার্কিন ডলার প্রধান বৈশ্বিক মুদ্রা। বিশ্বের যেখানেই যাওয়া হোক, বিনিময় বা ব্যবহারের ক্ষেত্রে ডলার গ্রহণ করা হয়। যুক্তরাষ্ট্র ছাড়াও এর 5টি অঞ্চল ও 11টি দেশের সরকারি বা আনুষ্ঠানিক মুদ্রা মার্কিন ডলার। অন্য কোনো মুদ্রার এমন আনুষ্ঠানিক ব্যবহার নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হালনাগাদ তথ্যমতে এখন 105 ট্রিলিয়ন ডলারের বিশ্ব অর্থনীতির মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, আকার প্রায় 28 ট্রিলিয়ন ডলার। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে থাকা চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি যুক্তরাষ্ট্রের চেয়ে প্রবল হলেও আকারে এখনও অনেক পিছিয়ে। চীনের অর্থনীতি 18.5 ট্রিলিয়ন ডলারের। বিশ্বে যত লেনদেন হয় তার 80 ভাগেরও বেশি হয় মার্কিন ডলারের মাধ্যমে। ব্যাপক ব্যবহারের কারণে ডলারের চাহিদা বেশি থাকে, যা এর মূল্য বাড়ায়। 1960 সাল থেকে টানা শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র, যার মুদ্রা ডলারের ব্যবহারও বিশ্বে সবচেয়ে বেশি। এ কারণেই বেশিরভাগ দেশই আন্তর্জাতিক পরিসরে পণ্য কেনাবেচার জন্য এই মুদ্রা ব্যবহার করতে বাধ্য হয়। বাংলাদেশ যত পণ্য আমদানি করে তার প্রায় সবই কিনতে হয় ডলারের মাধ্যমে, আর যা কিছু রপ্তানি করা হয় তার মূল্যও দেওয়া হয় ডলারে। যে কোনো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ। যে দেশের রিজার্ভ পরিস্থিতি ভালো, সে দেশের অর্থনীতির স্বাস্থ্যও ভালো বলে গণ্য করা হয়। ফলে শক্তিশালী মুদ্রাকেই রিজার্ভ করা হয়ে থাকে। এক্ষেত্রে মার্কিন ডলার, ইউরো, চীনের ইউয়ান, জাপানের ইয়েন ও ব্রিটিশ পাউন্ড রিজার্ভ করা হয়ে থাকে। তবে বিশ্বের 65টিরও বেশি দেশ অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত করতে তাদের মুদ্রাকে মার্কিন ডলারের সঙ্গে রূপান্তরযোগ্য হিসেবে যুক্ত করেছে। বাংলাদেশও ডলারই রিজার্ভ করে আসছে। আর রিজার্ভের প্রধান দুই উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রপ্তানি আয়, যা ডলারে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, কেন ডলারের এত প্রভাব? কেনই বা ডলারের দাম বাড়ে কমে? আসুন এসব প্রশ্নের উত্তর খুঁজি। বিশ্বের বৃহত্তম স্বর্ণের মজুতদার দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ডলারকে রিজার্ভ মুদ্রা ঘোষণা করা হয়। অন্য দেশগুলো স্বর্ণের রিজার্ভের বদলে মার্কিন ডলারের রিজার্ভ জমা করতে শুরু করে। তখন দেশগুলো মার্কিন ট্রেজারি সিকিউরিটিজ কিনতে শুরু করে, যা তারা নিরাপদে অর্থ রাখার জায়গা হিসেবে বিবেচনা করে। ট্রেজারি সিকিউরিটিজের চাহিদা ভিয়েতনাম যুদ্ধ এবং গ্রেট সোসাইটি ডোমেস্টিক প্রোগ্রাম এর জন্য অর্থায়ন করতে বাজারে ব্যাপক পরিমাণ কাগজে ডলার ছাড়ে যুক্তরাষ্ট্র। তখন মুদ্রা বাজারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়তে থাকলে দেশগুলো ডলারের রিজার্ভ স্বর্ণে রূপান্তরিত করে। সোনার চাহিদা এতটাই বেড়ে যায় যে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য করা হয় এবং ডলারকে স্বর্ণ থেকে আলাদা করতে হয়, যার ফলে ফ্লোটিং এক্সচেঞ্জ রেটের সৃষ্টি হয়। ফ্লোটিং এক্সচেঞ্জ রেট হলো একটি এক্সচেঞ্জ রেট সিস্টেম যেখানে কোনো দেশের মুদ্রার দাম বিদেশি মুদ্রার বাজার দ্বারা নির্ধারিত হয়, যা নির্ভর করে অন্যান্য মুদ্রার আপেক্ষিক সরবরাহ ও চাহিদার ওপর। আইএমএফের 2022 সালের হিসাব বলছে কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভের প্রায় 59% মার্কিন ডলারে রাখে। রিজার্ভের অনেকই নগদ অর্থে বা মার্কিন বন্ড, যেমন মার্কিন ট্রেজারি আকারে থাকে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত 3 মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রা মজুদ থাকতে হয়। ডলার কেন গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের অর্থনীতির আকার স্পষ্টতই এর মুদ্রার প্রভাবের একটি বড় কারণ, তবে এটি অবশ্যই একমাত্র কারণ নয়। যুক্তরাষ্ট্রের অবদান বিশ্ব জিডিপিতে মাত্র 20% কিছু বেশি এবং বিশ্ব বাণিজ্যে তা মাত্র 10% বেশি। যদি আকারী প্রভাবের ক্ষেত্রে প্রধান নির্ধারক হতো, তাহলে ইউরো ও ইউয়ান মার্কিন ডলারের সমান বা এমনকি এগিয়ে থাকত। মার্কিন অর্থনীতির গুরুত্ব ছাড়াও দেশটির বাজারে গভীরতা ও সহজলভ্যতা ডলারের গুরুত্বকে প্রভাবিত করেছে। এখানে আরও একটি বড় বিষয় কাজ করে, সেটি হলো বিভিন্ন দেশের নির্ভরশীলতা।
অতীতের বিভিন্ন সিদ্ধান্তের ওপর বর্তমানের প্রভাবও একটি বড় বিষয়। রিজার্ভ ও ব্যাংকিং কার্যক্রম দুই ক্ষেত্রেই স্বল্প ও মধ্যমেয়াদে ডলারের কোনো বিকল্প নেই। বিভিন্ন দেশের রিজার্ভ ব্যবস্থাপকরা মূলত নিরাপত্তা, তারল্য ও লাভ এর প্রত্যাবর্তনই চায়। এক্ষেত্রে মার্কিন ট্রেজারিকে কমপক্ষে প্রথম দুটি মানদণ্ডে হারানো প্রায় অসম্ভব। ফলে বিভিন্ন সূচকের উত্থান পতনের পরও যুক্তরাষ্ট্রে বিনিয়োগ এখনও সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি এখনও বিশ্বের সবচেয়ে নগদীকরণযোগ্য সুদ সংক্রান্ত সম্পদ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির ট্রেজারি মার্কেটে তারল্য প্রবাহ কমেছে, তবে বেশিরভাগ মার্কেটের দশাও তাই। এরপরও আন্তর্জাতিক রিজার্ভের প্রায় 60% এখনও মার্কিন ডলারের দখলে, যা অবাক হওয়ার কিছু নয়। আরও গভীরভাবে বললে, ডলার মার্কেটের গভীরতা এমন কয়েকটি কারণের একত্র হওয়ার ফল, যা অন্য কোথাও এমনটি পাওয়া কঠিন। প্রথমত, ইস্যুর পরিমাণ। ইউরো এলাকার মোট ঋণও অনেক বেশি, তবে সেই তারল্য রয়েছে সীমিত পরিমাণে বিভাজিত অবস্থায়, তা যে কোনো সময়ে লেনদেন করা যেতে পারে এমন। দ্বিতীয়ত, ডলার স্বাধীনভাবে রূপান্তরযোগ্য। তৃতীয়ত, বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগকারীর ভিত্তি। চতুর্থত, সহায়ক ক্রীড়নক সমৃদ্ধ বাস্তুতন্ত্র। ঋণমান নির্ধারণকারী সংস্থা থেকে শুরু করে জিম্মাদার ও বাজার কাঠামো। সবশেষ যুক্তি হলো, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ, বিশেষ করে ফেডারেল রিজার্ভ, তারা ট্রেজারি মার্কেট এবং অন্যান্য আর্থিক মার্কেটের সাবলীল কার্যকারিতা সম্পর্কে গভীরভাবে যত্নশীল বলে প্রমাণ করে আসছে। তারা এই মার্কেটগুলো উন্মুক্ত রাখতে যুগোপযোগী বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। ফলে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের ট্রেজারি সিকিউরিটিসগুলো নগদে বিনিময় করতে পারে। কেন বাড়ে কমে ডলারের দাম? যখন কোনো কিছুর চাহিদা বেশি থাকে, যোগান কমে, তখন এর দাম বেশি হবে, এটাই স্বাভাবিক। আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা বেশি থাকায় ডলারের দামও বাড়ছে। যেসব দেশের রপ্তানির চেয়ে আমদানির পরিমাণ বেশি, তারা রপ্তানি আয়ের চেয়ে আমদানি বাবদ বেশি খরচ করে। ডলারের দাম বেশি হলে সেসব দেশের আমদানি খরচ বাড়ে। ডলারের দাম বেড়ে গেলে বেশি খরচে জ্বালানি তেল, গ্যাস আমদানি করতে হয়। এতে শাক সবজি, ভোজ্য তেল ও খাদ্যশস্য সহ প্রয়োজনীয় পণ্যের পরিবহন খরচও বেড়ে যায়। ফলে অন্য পণ্য ও সেবার দামও বাড়ে। ক্রয় ক্ষমতা কমলে কমে ভোগ ব্যয়, কমে দেশের উৎপাদন। জ্বালানির জন্য বাড়তি ডলার খরচ করতে হয় বলে অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানির সক্ষমতা কমতে থাকে। এ কারণে আমদানি নির্ভর দেশগুলোয় বিদেশি পণ্য ব্যয়বহুল হয়। উদ্ভূত পরিস্থিতি একটি দেশকে মূল্যস্ফীতির দিকে ঠেলে দেয়। বিদেশি মুদ্রার রিজার্ভ কমে যায়।